জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভোটের যখন প্রচার চলছিল, মানে এ রাজ্যের বিধানসভা ভোটের প্রচার, সেই প্রচারের সময় একটা কথা তার আগে থেকেও শোনা যেত যে যদি বিজেপি ক্ষমতায় আসে, যদি ভুল করে ক্ষমতায় চলে আসে, তাহলে মুসলিমদের অবস্থা খারাপ হয়ে যাবে, সব পাত্তাড়ি গুটিয়ে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে, পাকিস্তানে পালিয়ে যেতে হবে, বাংলাদেশে পালিয়ে যেতে হবে, পশ্চিমবঙ্গ ছেড়ে দিতে হবে। আচ্ছা, 2 মাস হয়ে গেল, 2 মাস একদিন হয়ে গেল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীত্বে শপথ নিয়েছিলেন গত 9 তারিখে, আজকে 10 তারিখ। পুরো 2 মাস একদিন হয়ে গেল, একজন মুসলিমও রাজ্য ছেড়ে কি চলে গেছেন? একজন মুসলিমকেও কি আলাদা করে তার জাতিগত কারণে, সাম্প্রদায়িক কারণে তাকে হেনস্থা করা হয়েছে? বলতে পারবেন? মানে আলাদা করে হেনস্থা করা হয়েছে, শব্দটা মাথায় রাখবেন। ওই যে উমুক হচ্ছে না, তুমুক হচ্ছে না, সেটা তো হবেই। মানে মাইক কেন বাজবে, কেন রাস্তায় আজান বা রাস্তায় নামাজ পড়া হবে, সেটা তো আলাদা করে কোনো রকমের ট্রিটমেন্ট, যেটা ওটা হচ্ছে অ্যাপিজমেন্ট, ওটা হচ্ছে আলাদা করে সুবিধে দেওয়া হতো। আমি বলতে চাইছি যে আলাদা করে কিছু অবরোধ, আলাদা করে কোনো অত্যাচার, এই কারণেই আমরা থাম্বনেলটা করেছি যে মুসলিমরা কোন দিকে রয়েছে, মুসলিমরা কোন দিকে রয়েছে, এটা আলোচনা করা খুব দরকার, খুব দরকার। দেখুন, মুসলিমরা তো একটা বড় সংখ্যায় আছেন, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছেন, মানে একদম ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছেন, একদম বাজারে গিয়ে যাদের থেকে সবজি কিনছি, ফল কিনছি, চারিদিকে, মানে আলাদা করে তো ওইভাবে বলা যায় না। একসঙ্গে আমরা একই সমাজের মধ্যে রয়েছি, কিন্তু যেহেতু একদম স্বাধীনতার পর থেকে এই যে মে মাস পর্যন্ত, 4 তারিখে ফল প্রকাশের আগে পর্যন্ত একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলিমরা বোধহয় আলাদা। তো এই ব্যাপারটা নিয়ে চর্চা করা জরুরি বলেই এটা নিয়ে থাম্বনেলটা তৈরি করলাম। আজকে সারাদিনে অনেক কিছু হয়েছে। প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যে একটা অন্য লবি ভেঙে গেছে, ঋতব্রতরা, তারা একটা আলাদা বৈঠক করছে 21শে জুলাই, হবে কি হবে না। আর একটা যেটা কালীঘাটের তৃণমূল, সেখানকার যিনি সেনাপতি না যুবরাজ না যমরাজ না মহারাজ না কে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে তো 2 দিন পর পর যায়নি, তার গলার স্বর, গলার নমুনা পরীক্ষা হবে বিধাননগর আদালতে। আজকে কলকাতা হাইকোর্ট খুব ভর্ৎসনা করেছে, বলছে যে আপনি যদি না যান তাহলে যে রক্ষা কবচটা রয়েছে সেটা কিন্তু আমরা তুলে নিতে বাধ্য হব, এমনকি জরিমানাও করা হতে পারে। তো তার ফলে তার আইনজীবী কথা দিয়েছেন যে হ্যাঁ, হুজুর যাবে 15ই জুলাই, এরপরে একটা ডেট রয়েছে, সেই 15ই জুলাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত যাবে। দেখুন, এটা প্রায় ক্লোজড একটা চ্যাপ্টার, মানে এদেরকে নিয়ে কেন এত চর্চা করা হয় সেটা আমরা বুঝি না। যেহেতু অনেক দিন ধরে শাসন করেছে, এত অত্যাচার করেছে, নির্মম অনেক নীতিতে এই রাজ্য শাসন করেছে, ফলে তাদের যে খবরগুলো 1 লাইন 2 লাইন করে দেওয়া খুব দরকার। কিন্তু মুসলিমরা কোন দিকে, এই চর্চাটা করার আগে আপনাদেরকে জানতে হবে যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন রেজিনগরে। রেজিনগর মানে মুর্শিদাবাদের একটি বিধানসভা কেন্দ্র রেজিনগর, যেখান থেকে হুমায়ুন কবির দুটো জায়গা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, নওদা আর রেজিনগর, দুটো জায়গাতেই তিনি জিতেছিলেন। তারপরে নিয়ম মেনে যেমনভাবে নন্দীগ্রামটা ছেড়ে দিয়েছেন শুভেন্দুবাবু, ভবানীপুরটা রেখেছেন। আর এই হুমায়ুন কবির, তিনি তো আপনারা জানেন যে 2011 সাল পর্যন্তও তিনি ছিলেন কংগ্রেসের বিধায়ক। তারপরের বছর তিনি চলে আসেন, মানে ওই লোভে বা টোপে বা ফাঁদে পা দিয়ে, মমতা ব্যানার্জির টোপে পা দিয়ে তাকে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। তারপরে তিনি ছেড়ে চলে আসেন, তার দলের যিনি নেতা অধীর চৌধুরীকে তখন গালাগালি দিয়েছেন, আবার সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে প্রশংসা করেছেন। তো যাই হোক, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে কিছুদিনের জন্য বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, তারপরে আবার তিনি আমজনতা উন্নয়ন পার্টি ইত্যাদি ইত্যাদি করেছেন। মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা যে নেই সেটা বললে মিথ্যে কথা বলা হবে। মুর্শিদাবাদ এলাকায় অবশ্যই তার গ্রহণযোগ্যতা রয়েছে। একটা মসজিদ নির্মাণ করছেন, বাবরি নাম দিয়েছেন, অবশ্য তার মুখে আর এই বাবরি মসজিদ শব্দটা শোনা যাচ্ছে না। সম্ভবত নর্মাল একটি মসজিদ হবে, বাবরি নামটা থাকবে না, রাজ্য সরকার হতে দেবে না। কেন হতে দেবে না, অনেক বিতর্ক রয়েছে, সেটা আলাদা প্রসঙ্গ। তবে আর 2 মাস কি 2.5 মাসের মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন রেজিনগরে গিয়ে যে নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হবে। নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হলে বিজেপির কটা পাবে, মানে বিজেপি কটা পাবে, কেন আমরা প্রশ্নটা রাখছি, কারণ শাসক দল বিজেপি নন্দীগ্রামটা যে জিতবে হাসতে হাসতে সেটা বলাই বাহুল্য। তবে রেজিনগরে কি হবে, এবং রেজিনগরের পাশাপাশি গোটা রাজ্যের মুসলিমদের কি অবস্থা। দেখুন, একটা কথা আপনারা দেখবেন, সেটা এই বসিরহাট হোক আর সেটা আপনার এই দক্ষিণ 24 পরগনার যেখানে এই মর্মান্তিক কাণ্ডটা হয়ে গেল বারুইপুরে,
যেখানে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেই শিশুর পরিবারে, যে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, এবং তারপর থেকে ঘটনা প্রবাহ বিভিন্ন রকমের বিভিন্ন দিকে মোড় নিয়েছে। সবাই অভিযুক্তরা ধরা পড়ে গিয়েছে এবং যারা এই ঘটনাকে কেন্দ্র করে হিংসায় মদদ দিয়েছিল তাদেরও একটা বড় অংশকে তুলে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে কি বলেন না বলেন, সূর্যনগর বলে যে জায়গাটায় ঘটনাটা হয়েছে, সূর্যনগরেই সেই নাবালিকার বাড়ি ছিল, বাচ্চাটার বাড়ি ছিল, সেখানে গিয়ে একটা পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন এবং আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। ইতিমধ্যে একজন অভিযুক্তকে পুলিশ এনকাউন্টার করেছে। আবার সেই এনকাউন্টারটা ফেক নাকি অরিজিনাল সেটার তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশ, মানে সিআইডি। তো সিআইডি তদন্তের রিপোর্ট আসবে। অন্যদিকে আবার রাজ্য পুলিশের ডিজিপি একটা নবান্নে রিপোর্ট পাঠিয়েছেন ইতিমধ্যে, যে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা, আগামীকাল সেগুলো কিছুটা খোলসা হতে পারে। তবে আমরা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে যদিও রাজনৈতিক সভা ছিল, সেখানে গিয়ে মানে মুর্শিদাবাদের রেজিনগরে গিয়ে কি বলেছেন, বড় বক্তৃতা, সেখান থেকে 1-2 মিনিট একটু শুনে নেব, তারপরে এই আলোচনাটা আমরা এগোবো। একটু শুনি আসুন। নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওটা তো আমার উপর ছেড়ে দিন। ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতবো। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে, 207 এমএলএ, 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে, 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যার পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মা সেবা করবে। যদি চান, পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আবার শক্তিপুরে আসব। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকারব সরকার সভাপতি ছিলেন, আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। দেখুন, ওই মুর্শিদাবাদের শক্তিপুর শুধু না, গত 5 বছরে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী যেখানে যেখানে গিয়েছিলেন সেখানে সেখানে নোংরামো করা হয়েছে বিভিন্নভাবে। মানে কোথাও গাড়িতে ঢিল ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে, মাইক বাঁধা হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, বাপমা তুলে গালাগালি দেওয়া হয়েছে, যা তা করা হয়েছে, যা তা করা হয়েছে। তো যারা ওই যে নাকি কান্না কাঁদছেন না, এই কয়েকদিন আগে এই বারুইপুরের কাণ্ড বা এনকাউন্টারের বিরোধিতা করে, এই অদ্ভুত ব্যাপার, তৃণমূল নামক যে অংশটা এখনো রয়েছে এবং এই মুসলিমদের একটা অংশ এখনো পর্যন্ত তৃণমূলের পাশে আছে, এটা খুব দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত হতাশাজনক বলতে পারি আমরা। তো কেন আছেন তো তাদের ব্যাপার। তো এই যে মিছিলটা হয়েছিল সেখানেও দেখা গিয়েছিল যে কলকাতার রাস্তার কথা বলছি, বালিগঞ্জ থেকে সম্ভবত হাজরা, এরকম ব্যাপার। তো সেখানেও দেখা গিয়েছিল যে বিজেপির তরফে সেখানে ওই ডিজে বাজানোর মতো করে, ডিজেতে যে গানটা হচ্ছে না এখন, বেশ একটা মজার ভালো গান হয়েছে, ওই চোর চোর চোরটা অভিষেকের পিসিটা, মানে ওই মাচ্চোর মাচ্চোর, সেই একই সুরে শুনতে বেশ ভাল লাগে, সেই গানটা বাজছিল। এবং দুতরফে মানে বিজেপি এবং তৃণমূলের যারা ছিল তাদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি হয়েছে। অনেকে দেখলাম অনেক বড় বড় সব কথা বলেছেন, এই মারধর করলো, আমাদেরকে মিছিল করতে দিল না, মিটিং করতে দিল না, খুব ভালো কথা।
খুব ভালো কথা, কিন্তু এটা তো মানতেই হবে, এটা তো বলতেই হবে যে আমরা ইতিহাসকে তো ভুলে যেতে পারি না। মানে এই গত 2-3 মাস আগে 3 মাস আগে পর্যন্ত যে নোংরামিটা হয়েছে, গত 14-15 বছর ধরে যে নোংরামিটা হয়েছে, সেগুলো কি করে ভুলি বলুন তো? কি করে ভুলি? মানে প্রত্যেকটা সভা করতে হয়েছে হাইকোর্টের অনুমতি নিয়ে, এবং তারপরেও সেখানে ডেকোরেটর দেওয়া হয়নি, সেখানে কোথাও মাঠে জল দিয়ে দেওয়া হয়েছে, মাঠের অনুমতি দেওয়া হয়নি, সে ভয়ঙ্কর। তো এই যে শক্তিগড় বলে যে জায়গাটা, শক্তিনগর, শক্তিপুরে গিয়ে শুভেন্দু অধিকারী, মুর্শিদাবাদের যে শক্তিপুর, সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বিরোধিতার মুখে পড়েছিলেন, মাইক খুলে নেওয়া হয়েছিল, মাঠ দেওয়া হয়নি, রেলের মাঠে করতে হয়েছিল খুব বিপজ্জনকভাবে। সেখানে আগামী মাসে মানে আগস্টে যাচ্ছেন, এটা বলতে পারেন দেখুন সবাই তো চায় জিততে। এই রেজিনগর এবং নন্দীগ্রামে বিধানসভার উপনির্বাচন হবে, এটা বলতে পারেন যে কিছুটা নির্বাচনী প্রচার শুরু হয়ে গেল। বিধানসভা উপনির্বাচনের যে দুটি কেন্দ্রে হবে তার প্রচারটা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন 2026-এ ভোটের আগে, অন্তত 2 বছর আগে থেকে বিধানসভা ভোটের কথা কিন্তু তার মুখে শোনা গিয়েছিল। সেটা যখন মহাকুম্ভ হয়, মহাকুম্ভেরও আগে থেকে, মানে মহাকুম্ভ হয়েছিল ঠিক 1 বছর আগে, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে, মানে 14ই মার্চ এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং তার পরের দিন 15ই মার্চে ভোট ঘোষণা হয়েছিল। তার 1 বছর আগে হয়েছিল মহাকুম্ভ, এবং তারও আগে থেকে এই শুভেন্দু অধিকারী, তিনি যে একজন পাকা রাজনীতিবিদ, একজন সত্যিকারের কি বলবো মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, সেটা খুব ভালো করে বোঝা গিয়েছিল। এবং এই উপনির্বাচনের আগে তিনি কার্যত নির্বাচনী প্রচারটা শুরু করলেন। এবার প্রশ্নটা হচ্ছে, নন্দীগ্রামে তো জিতবেন, কিন্তু রেজিনগর যেহেতু অনেক বেশি, সম্ভবত 60-70% হচ্ছে মুসলিম ভোট, মুসলিমরা কি বিজেপিকে ভোট দেবে, মুসলিমরা কি শুভেন্দুবাবুকে সমর্থন করবেন, সেটার উত্তর পরে তো নিশ্চয়ই পাওয়া যাবে। যখন ভোটের গণনা হবে তখন বোঝা যাবে, ভোটের যখন হাওয়া উঠবে তখনও কিছুটা বোঝা যাবে। এখনই বোঝা খুব একটা সম্ভব না হলেও এই যে সভা, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একটা কিন্তু ছোট হলেও হাওয়া দেখা যাচ্ছে। আপনারা মানবেন কিনা জানি না, আমার অন্তত চোখে পড়েছে বেশ কিছু জায়গায় একদম মুসলিমরা মানে ফেস টুপি পরা, দাড়ি রয়েছে, তারা তাদের উপাসনা সমস্ত কিছু আলাদা, সমস্ত পরিচয় বজায় রেখেই তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে পুষ্পস্তবক দিচ্ছেন। সেটা ফলতা হোক, আর সেটা কলকাতা হোক, বা অন্য কোনো জেলা হোক, মালদা হোক বা মুর্শিদাবাদ হোক। আজকেও প্রচুর সংখ্যালঘু যারা মুসলিম, অবশ্য সংখ্যালঘু ওখানে হিন্দু, মানে মুর্শিদাবাদে সংখ্যালঘু হচ্ছে হিন্দু, ফলে ওখানকার যারা সংখ্যাগুরু মুসলিমরা, তাদের একটা অংশ কিন্তু এসেছিল, তারা তাদের আনুগত্য প্রকাশ করেছে, তারা সম্মান প্রকাশ করেছে, তারা জানিয়েছে যে তারা বিজেপির পাশে আছে, তারা বিজেপি সরকারের পাশে আছে, তারা শুভেন্দু অধিকারীর পাশে আছে। কিন্তু এই যে সিপিআইএম বা বামপন্থী যে দলগুলো, সেটা এসইউসি হতে পারে, সিপিআইএমএল হতে পারে, আরএসপি হতে পারে, ফরওয়ার্ড ব্লক হতে পারে, সিপিআই হতে পারে, এরা একটা বামপন্থী দলগুলো রয়েছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়া 4টে যে অংশ, তারা সবাই রয়েছে। সবাই কিন্তু চেষ্টা করছে ঘোলা জলে মাছ ধরার, বুঝলেন তো। আর এখানেই শুভেন্দু অধিকারী বলেছেন শান্তি, প্রগতি এবং উন্নয়ন, এই 3টে হবে অস্ত্র। কোনো রকমের ওই মুসলিম ভোট, মুসলিমদের আলাদা করে দেখা, সেটা অন্নপূর্ণার ভাণ্ডার হোক, সেটা ওই কৃষক বন্ধু হোক, বা যে কোনো প্রকল্প হোক, সেটা রেশন হোক, সেটা যে কোনো ছাত্রছাত্রীদের প্রকল্প হোক, দেখুন সবার জন্যই কিন্তু সরকার কাজ আগেও করেছে, কেন্দ্রীয় সরকার করছে, রাজ্য সরকার করছে। কিন্তু আগের যে সরকারটা ছিল, তারা শুধুমাত্র মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত। ভোট ব্যাংক মানে ওই মাদ্রাসায় যাও, কোনো রকমে পড়াশুনো করো, চাকরি বাকরির দরকার নেই, উন্নয়নের দরকার নেই, শান্তির দরকার নেই, প্রগতির দরকার নেই, তোমরা শুধু অত্যাচার করো, রেল লাইন উপড়ে ফেলো, না হলে এই মুর্শিদাবাদে ধুলিয়ান হয়, এই মুর্শিদাবাদে শামশেরগঞ্জ হয়, এই মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস হয়, এই মুর্শিদাবাদে সিএ আন্দোলনের নামে বেলডাঙায় কিভাবে জ্বালানো হয়েছিল। শুভেন্দুবাবু তো বললেন আজকে যে আগের যে সরকারটা, তারা শুধু আগুনই লাগিয়েছিল, আক্ষরিক অর্থে তো তাই। ওয়াকফ আন্দোলন বলুন, সিএ আন্দোলন বলুন, নাগরিকত্ব চলে যাবে, পাঠিয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, এইসব বলতো কিনা? একটা ঘটনাও ঘটেনি। শুধুমাত্র ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে, জুজু দেখিয়ে মুসলমানদেরকে পিছন থেকে আরো পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মুসলমানদেরই ঠিক করতে হবে তারা কোন দিকে যাবে, কি করবে। তবে একটা শুভ দিক হচ্ছে,
একটা শিক্ষিত মুসলমান বলুন বা সাধারণ যারা খেটে খাওয়া শ্রমিক মুসলমান বলুন, তারা কিন্তু বাইরের রাজ্যে যারা কাজ করতে গিয়েছেন পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখানকার রাস্তাঘাট, সেখানকার নীতি, সেখানকার কথা বলা সমস্ত কিছু দেখে তারা অন্তত বাড়িতে এসে বলতে পারছেন যে না, আমাদেরকে তৃণমূল কংগ্রেস যেটা শিখিয়েছে এতদিন এখনো শেখানোর চেষ্টা করছে সেটা ঠিক নয়, সেটা মিথ্যে কথা। আমি নিজে, আমার অভিজ্ঞতা রয়েছে বারাণসীতে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরপর দুবার আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি যে মুসলমান মহিলারা, মায়েরা, বোনেরা, দিদিরা বা পুরুষরা তারা কতটা নরেন্দ্র মোদীকে পছন্দ করেন, ভালোবাসেন। লাইন দিয়ে তারা ভোট দিয়েছেন বিজেপির দিকে। যে কোনো জায়গায়, উত্তরপ্রদেশের গোরখপুরে দেখেছি, বিভিন্ন জায়গাতে আমি দেখেছি। তো পশ্চিমবঙ্গ কবে সেই পথে অগ্রসর হবে সে তার জন্য অপেক্ষা আমাদের করতেই হবে। কিন্তু আবারও বলছি যে মুসলমানদের একটা ছোট অংশ হলেও তারা কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে তারা ধাবিত হচ্ছেন, শান্তি, প্রগতি এবং উন্নয়নের পথে তারা চলতে চাইছেন। আপনারা কি মনে করেন, মুসলিমরা কোন দিকে রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই এপিসোড, একটু লাইক করে দেবেন, আর একটু যদি বেশি মনে হয় ভালো, বেশি করে পৌঁছানো দরকার মানুষের মধ্যে, তাহলে একটু হাইপ তুলে দেবেন। সবাই ভালো থাকবেন। এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।